দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল চানা রাসুল চা MDH চানা মশলা রাসুল মশলা yes yes MDH খানিকের হট্ট মেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানে করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, সোজাসুজি স্বর্ণালীতে আপনাদের আরো একবার স্বাগত। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী সরকার। আপনারা জানেন যে রিপাবলিক বাংলায় একমাত্র নিউজ চ্যানেল যারা যে কোনো খবর সবার আগে প্রথম আপনাদের সামনে তুলে ধরে। ঠিক যেরকম ভাবেই গতকাল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সেখানে হিরণময় মহারাজের ওপর যে প্রাণঘাতী হামলা, সেই হামলার খবর প্রথম তুলে ধরেছিলাম আমরা আজ পৌঁছে গিয়েছিলাম হিরণময় মহারাজের সঙ্গে দেখা করতে, তার সঙ্গে কথা বলার জন্য, তার ভয়াবহ অভিজ্ঞতাগুলো শোনার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সমস্ত জিনিস ঘটছে কেন? ঘটছে তার একটাই কারণ, তোষণ 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 তোষণ, সীমাহীন তোষণ, নির্লজ্জ তোষণ। কারণ বোধহয় এই সরকার বুঝে গেছে তোষণ ছাড়া তাদের গতি নেই। এই রাজ্যে চাকরি নেই, এই রাজ্যে শিক্ষা শিখে উঠে গেছে, স্বাস্থ্য লাটে উঠে গেছে, অতএব তোষণ ছাড়া গদি বাঁচানো যাবে কি করে? ভাতা দাও আর তোষণ করো, ভাতা দাও আর তোষণ করো। এর বাইরে রাজ্যের শাসক দল কিছু ভাবতেই পারবে না, কারণ ভাবার কোনো জায়গাতে নেই। যেদিকে তাকাবে সেদিকে দুর্নীতি, সেদিকে কাটমানি। তাই চাকরি দেওয়ার দরকার নেই, শিল্প নিয়ে আসার দরকার নেই, শিক্ষা নিয়ে কোনো কথা নেই। আমরা যত চিৎকার করে যে আমরা যত গলা ফাটাই, স্বাস্থ্য নিয়ে কোনো কথা নেই, অপরাধ নিয়ে কোনো কথা নেই, ক্রাইম নিয়ে কোনো কথা নেই। শুধুমাত্র রাম রহিম খেলা করাও, রাম রহিমে বিভেদ করাও। নির্লজ্জ তোষণ, আর সেই তোষণের মাসুল গুনছে একটা শ্রেণী। একদিকে তোষণ, সংখ্যালঘুদের তোষণ, আর হিন্দুদের শোষণ। কি অসাধারণ সমন্বয় চলছে রাজ্যের শাসক দল। বুঝতে পারা যায় যখন রাজ্যের শাসক দল, যখন রাজ্যের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঈদের শুভেচ্ছা জানান, তিনি পয়লা বৈশাখের শুভেচ্ছা জানান, তিনি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানান, সবকিছুর শুভেচ্ছা জানান, তিনি সমস্ত মঞ্চে পৌঁছে যান, কিন্তু তিনি রাম নবমীর শুভেচ্ছা জানাতে ভুলে যান রাম নবমীর 4 দিন আগেও। তখন বোঝা যায় যে আসলে এই রাম রহিম খেলার মধ্যে থেকে তোষণের ফায়দা লুটতে চান কে। ব্যতিক্রম এ রাজ্যেও হলো না, এবারও হলো না। আমরা কথা বলছিলাম কিভাবে এ রাজ্যে গেরুয়া বসনের ওপর আঘাত এসেছে, কিভাবে গেরুয়া বসনের ওপর প্রাণঘাতী হামলা হয়েছে, রক্তাক্ত হয়েছে গেরুয়া বসন। হিরণময় মহারাজের ওপর প্রাণঘাতী হামলা, তার জটা কেটে গেছে, জটা কেটে নেওয়া হয়েছে। কতখানি অসম্মানের আমি জানি না, যে অন্য কোনো প্রান্তে অন্য কোনো সম্প্রদায়ের ওপর এরকম আঘাত হলে তার পরিণাম কি হতো ভাবলেও শিউরে উঠি আমরা। কিন্তু এক্ষেত্রে চুপ, সবাই চুপ চুপ চুপ, নিশ্চুপ, চুপ চুপ করে সব চলছে। এফআইআর করার পর সেই এফআইআর কপি পর্যন্ত দেওয়া হয়নি। এখনো পর্যন্ত অ্যারেস্ট কজন হয়েছে? 0। এই নিয়ে কোথাও কোনো বক্তব্য নেই। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে রয়েছেন, কারণ তিনি তো অন্য রাজনীতি করছেন। আমি জানি না যে তিনি গন্দা ধর্ম বলতে আসলে কোন ধর্মকে বুঝিয়েছে, কিন্তু নিশ্চিত সাধারণ মানুষের কাছে, পশ্চিমবঙ্গের আম আদমির কাছে এটা গন্দা রাজনীতি। ইয়েস, এটা গন্দা রাজনীতি, যেখানে শুধুমাত্র নির্লজ্জ তোষণ করা হয়, যেখানে চাকরি নিয়ে কথা হয় না, যেখানে শিক্ষা নিয়ে কথা হয় না, স্বাস্থ্য নিয়ে কথা হয় না, শিল্প নিয়ে কথা হয় না, শুধু তোষণ 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 নিয়ে কথা হয়। এটা গন্দা রাজনীতি। আজ আরো একবার বার্তা, তোষণের জন্য মরিয়া চেষ্টা। সমস্ত শুভেচ্ছা রইল, শুধু রাম নবমী বাদ রইল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স থেকে লম্বা শুভেচ্ছার লিস্ট দেখুন। থ্যাংক ইউ সো মাচ। আগাম অন্নপূর্ণা পুজোর সবাইকে শুভনন্দন। তারপরে অবশ্য পয়লা বৈশাখ আসবে, তখন আবার জানাবো। মহাবীর জৈনের জন্মদিন আসছে, সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, ভালো করে পুজো, ঈদ, বড়দিন
মহাবীর জৈন, গুরু রবিদাস, মতুয়া ঠাকুর, পঞ্চানন বর্মা, যে ধর্মে যে আছেন, জায়েদ থান, মাঝি থান, সবাই ভালো থাকুন, সবাই ভালো করে করুন। সবার সব যে ধর্মে রয়েছে সমস্ত শুভেচ্ছা বার্তা, লম্বা লম্বা লিস্ট, এমনকি সামনে অন্নপূর্ণা পুজো থেকে শুরু করে ঈদ যা হয়ে গেছে তারও একবার শুভেচ্ছা আজকে দিয়ে দিলেন। তার থেকে শুরু করে লম্বা তালিকা শেষ করলেন বড়দিনের মাথায় গিয়ে, যিশু পুজোর মাথায় গিয়ে শেষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র 4 দিন বাদে রাম নবমী রয়েছে, সেইটুকু অংশ বাদ থাকলো। আরে রাম কারুর পৈতৃক সম্পত্তি নয়, শ্রীরাম কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়। শুধুমাত্র শ্রীরামচন্দ্রের পুজো, তার মিছিল করার জন্য এই গোটা নাটকের কি দরকার? শ্রীরামচন্দ্রের মিছিল যদি কোনো, এখানে শাসকদল তো অনেক জায়গাতে অনেক অনুষ্ঠানে কোথাও অমুক নেতার কালী পুজো, তমুক নেতার দুর্গাপুজো, তার মানে কি দুর্গাপুজো কালী পুজো অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে গেল? না তো। তাহলে এই নোংরা রাজনীতি, কোট আনকোট ম্যাডামের ভাষায় এই গন্দা রাজনীতির মানে তাহলে কি দাঁড়ালো আমি জানি না, কিন্তু একটা মানে হয়তো দাঁড়ালো, এই গন্দা রাজনীতির যেটা কুফল দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের বিষয়টাকে গুলিয়ে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর বিষয়টাকে গুলিয়ে দিয়েছেন আজকে, সেটা হয়তো আপনারা জানেন না এখনো অনেকে। তিনি জানেন না রামনবমী কবে হয়, তিনি জানেন না কোন সময় হয়, তিনি জানেন না শ্রী রামচন্দ্রের জন্মের সঙ্গে রামনবমী উদযাপনের সম্পর্ক রয়েছে, এটুকু তিনি জানেন না, নাকি ইচ্ছাকৃতভাবে গোলাতে চাইলেন? তিনি জানেন না, এটা আমরা বিশ্বাস করতে পারি না। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিঃসন্দেহে জানেন। তাহলে কি জেনে শুনে ভুল কথা বললেন? একবার শোনানো যাক। আজকের অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন করার আগে আজকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার চিন্ময় গোস্বামী মহারাজের, সেটা দেখানোর আগে আমি শোনাবো যে রাম নবমী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কি তথ্য দাঁড় করালেন। দেখুন। আমি ঝুমলা পার্টিকে বলবো, সত্যিই যদি ধর্মকে ভালোবাসেন, বাসন্তী পুজো করুন, নবরাত্রি করুন, অন্নপূর্ণা পুজো করুন। আমি অন্নপূর্ণা পুজোর পুজো দিই। ইতিহাসটা জেনে রাখুন। যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে, অস্ত্রশস্ত্র যে কোনো পাঞ্জাবিরাও কৃপার নেয়, আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চয়ই করতে পারবেন, পুলিশের রেস্ট্রিকশন মেনে। অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। এরা যে রামনবমীতে মিছিল করে, আমাদেরও অনেকে করেন, আমার কোনো আপত্তি নেই, আমরা চাই পিসফুলি হোক। একদিন তো বাসন্তী পুজোই, মানে অন্নপূর্ণা পুজো, রামনবমী যেটা এখন হয় চৈত্র মাসে, সেটাই ছিল। কিন্তু রামচন্দ্র যখন অকাল বোধন করেন, সেইটাকেই তো আমরা এখন অরিজিনাল দুর্গাপুজো বলে সেলিব্রেট করি। এটাকেও সেলিব্রেট করি, বাট নট ইন দ্যাট ওয়ে। তো আমি শরৎকালে শিউলি ফুল ভাসে, কাশফুল ভাসে, এটা তো আমরা করি, এটা তো রামচন্দ্র করেছিলেন। তাহলে সেদিনটা কি আপনাদের মনে পড়ে না? সেটা কি রামনবমী নয়? সেটা কি রামচন্দ্র নিজের চোখটা পর্যন্ত যখন 107টা ফুল দিয়ে একটা বাকি ছিল, নিজের চোখ দিতে গিয়েছিলেন? ইতিহাসটা জানুন। ইতিহাস আমাদের জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিহাস আমাদের শেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার প্রশ্ন, মাননীয়, আপনার কাছ থেকে কোন কোন ইতিহাসগুলো শিখবো একটু বলে দিন। চণ্ডীপাঠ আপনার কাছ থেকে শিখবো, সরস্বতীর মন্ত্র আপনার কাছ থেকে শিখবো, নাকি রাকেশ রোশন কবে চাঁদে গেলেন সেই ইতিহাস আপনার কাছ থেকে শিখবো? কবে কে কাকে ফলের রস খাইয়ে, রবীন্দ্রনাথ না গান্ধীজি কে কাকে ফলের রস খাওয়ালেন, কে কোন সময় কি লিখলেন, কে কি বললেন, গান লিখলেন, সেই ইতিহাস আপনার কাছ থেকে শিখবো? নাকি এই ইতিহাস আপনার কাছ থেকে শিখবো যে আসলে শরৎকালে যেটা অকাল বোধন শ্রীরামচন্দ্র করেছিলেন সেইটাকে রাম নবমী পালন করা উচিত, এই ইতিহাস আপনার কাছ থেকে শিখবো? কারণ আমরা জানি লঙ্কা জয়ের আগে, রাবণ বধের আগে শরৎকালে শ্রীরামচন্দ্র যে পুজো করেছিলেন, যেটা দুর্গাপুজো বলে আমরা উদযাপন করি, পুজো করি, মানি, তার সঙ্গে রামনবমীর কোনো সম্পর্ক নেই। রামনবমীর সম্পর্ক হচ্ছে রামের জন্মতিথির সঙ্গে। ঠিক যেরকম ভাবে জন্মাষ্টমীর সম্পর্ক শ্রীকৃষ্ণের জন্মতিথির সঙ্গে, ঠিক সেই রকম ভাবে রামের জন্মতিথির সঙ্গে রাম নবমীর সম্পর্ক, রামের জন্মদিনের সঙ্গে সম্পর্ক হতে পারে। কিন্তু শরৎকালে দুর্গাপূজার সঙ্গে রামনবমীর সম্পর্ক
আমাদের জানা নেই। যদি আপনার জানা থেকে নিঃসন্দেহে নতুন ইতিহাস হয়তো পরবর্তী প্রজন্ম পড়বে। ঠিক যেভাবে আমরা সরস্বতীর মন্ত্র আপনার থেকে শিখেছি, চণ্ডীপাঠ আপনার থেকে শুনেছি, যেভাবে আমরা গান্ধীজির ফলের রসকে অনশন ভাঙার ইতিহাস শুনেছি, বা রাকেশ রোশনের চাঁদে যাওয়ার ইতিহাস শুনেছি। মাফ করবেন মাননীয়া, অপরাধ নেবেন না। কিন্তু মুশকিল হচ্ছে এই সমস্ত জিনিস শুনতে 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 আমরা আস্তে আস্তে কোথাও গুলিয়ে যাচ্ছি। প্রত্যেক মুহূর্তে হিন্দু ধর্ম, তার ঐতিহ্য সবকিছুকে গুলিয়ে দেওয়া হচ্ছে এবং বোধহয় সযত্নে সুপরিকল্পিতভাবে গোলানো হচ্ছে। কারণ আসলে ধর্ম ছাড়া রাজ্যে কিছু নেই। যাদেরই সমস্যা হোক, যাদেরই আপত্তি হোক, যারাই প্রশ্ন করতে চান, সেই প্রশ্ন আমার একই প্রশ্ন আমার। প্রভু রামচন্দ্রের জন্মতিথি রামনবমী। রাম হচ্ছেন বিষ্ণুর সপ্তম অবতার। ওই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন, সেই হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিনকে রাম নবমী হিসেবে উদযাপন করা হয়ে থাকে, পালন করা হয়ে থাকে, পুজো করা হয়ে থাকে। এর সঙ্গে শ্রী রামচন্দ্রের জন্মতিথির যোগ রয়েছে মাননীয়া। শরৎকালের অকাল বোধনের কোনো যোগ নেই। মুশকিল হচ্ছে এই জিনিসগুলো আপনি বলতে বলতে এমন হবে না তো কি এই ভুলগুলোই চলে যাবে, এই ভুলগুলোই থাকবে, এই ভুলগুলোই জানানো হবে। আপনার পদ্মে সমস্যা, পদ্ম লোচনে সমস্যা হলো কি করে মাননীয়া? আমাদের জানা নেই, কিন্তু এটুকু বুঝতে পারছি এই রাজ্যে ধর্ম ছাড়া আর কিছু নেই। কারণ এই রাজ্যের অন্য আর কিছু নিয়ে নির্বাচন লড়ার মতো রাজ্য সরকারের, শাসক দলের কোনো অকাত নেই, এখতিয়ার নেই, অন্য কোনো ইস্যু নেই। আমরা সমস্ত কিছু দেখে নিয়েছি। বললাম শিক্ষা, স্বাস্থ্য, সর্বত্র চাকরি, অথেব ধর্ম করো। প্রত্যেক মুহূর্তে খুব সফট টার্গেট হিন্দু ধর্ম, খুব সফট টার্গেট গেরুয়া বসন, খুব সফট টার্গেট সাধু সন্ত সন্ন্যাসী। তাদেরকে কাঠগড়ায় তোলো, তাদের ওপর আক্রমণ করো, হিন্দুদেরকে ভুল বোঝাও, তাদের ধর্ম নিয়ে ভুল কথা বলো, অপমান করো। অন্যদিকে তোষণের রাজনীতি চালাও, খুব সুন্দর রাজনীতির সমীকরণ মিলে যাবে। একে গান্দা রাজনীতি বলে, তোষণের রাজনীতি বলে। আর এই তোষণের রাজনীতির মাসুল শুধুমাত্র পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ গুনছেন না, একই সঙ্গে গেরুয়া বসনধারী সাধু সন্ন্যাসীরাও গুনছেন। এমন জায়গায় রাজ্যকে নিয়ে চলে এসেছেন আপনি যে পুলিশ এখানে নির্বিকার নির্বাক দর্শক হয়ে থাকে, আর তোষণ করতে 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 এমন জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছেন সংখ্যালঘু নির্দিষ্ট একটা সম্প্রদায়ের কিছু কিছু অংশের মানুষজনকে, কিছু পার্টিকুলার কিছু শ্রেণীকে, যে তারা ভাবতে শুরু করেছে যা ইচ্ছা তাই করা যাবে, করে পার পাওয়া যাবে। ঠিক যেরকম ভাবে ঈদের দিন ইকো পার্কে দাঁড়িয়ে প্যালেস্তাইনের ফ্ল্যাগ নিয়ে দৌড়ানো যায়, ঠিক সেরকম ভাবেই রাতের অন্ধকারে হিরণ্ময় গোস্বামী মহারাজকে একা পেয়ে 3-4জন মিলে মুখ বেঁধে তারপরে প্রাণঘাতী হামলা চালানো যায়, কেটে নেওয়া যায় এক সন্ন্যাসীর জটা। আজ পৌঁছেছিলাম আমি কথা বলার জন্য, দেখার জন্য হিরণ্ময় গোস্বামী মহারাজ কেমন আছেন। অত্যন্ত কষ্টে তিনি যে কটা কথা বলতে পারলেন সেটুকু কথা তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন। এখন একটু ভালো লাগছে, তবে কাল পর্যন্ত নিঃশ্বাস প্রশ্বাস একটু অসুবিধা হচ্ছিল, তো অক্সিজেন দেওয়া ছিল, আজকে অক্সিজেন খুলে গেছে। কি হয়েছিল মহারাজ? আসলে ওই পাঠ সেরে যখন আমি বাইরে একটু হাঁটাচলা করছিলাম, তো পাঠ শেষ হয়ে গেছে 11:30 হয়েছে, মানে 3-4 ঘন্টা পাঠের পরে একটু না হাঁটলে একটু কোমরটা ব্যথা নিতে পরে 3-4 ঘন্টা বসে থাকতে হয়। তো তখন আচমকা 3জন এলো, এসে গলায় একটা দড়ির মতন দিয়ে দু সাইডে এমন ভাই করছিল, আমিও করছিলাম। ধরার পরে তারপরে একজন পেছন থেকে মাথায় আঘাত করলো, জটা খুলে গেল, কেটে গেল। তারপর হাতে অস্ত্র দিয়ে হাতটা কেটে গেল। ডাকছিলাম, ওদের করে এলো, একজন ছিল সঙ্গে, কিন্তু ওটা আমি মোবাইল আনতে বলেছিলাম, যে মোবাইলটা নিয়ে আসতে একটু বলে, ততক্ষণে এই ঘটনা হয়েছে। কারা করছে বলে মনে হচ্ছে? আসলে দেখুন, সেই সময় তো তাদের মুখে কালো কাপড় দিয়ে আর কি সব দিয়ে ঢেকে রেখেছিল। তো এবার বারবার তো আমি এরকম সমস্যায় পড়ি, এর আগেও বারবার আক্রমণের শিকার হয়েছি।
ওই বড় দেখতে পাচ্ছি এদিকে জটাগুলো কেটে দিয়েছে, জটাগুলো কেটে দিয়েছে। এদিকের জটা আমি সত্যি বলার কোনো ভাষা নেই। এর আগে কেন আপনাকে টার্গেট করা হচ্ছে এইভাবে? একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি দেখলাম শুভেন্দু অধিকারী তিনি করেছিলেন। আজ গিয়েছিলাম আমি, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে বারবার করে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রেফার করা হচ্ছিল, সেখান থেকে তমলুক হাসপাতাল, সেখান থেকে মধ্যরাতে অবস্থার আরও অবনতি হওয়ার জন্য শারীরিক অবস্থা তাকে নিয়ে আসা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আজ তার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম আমি, সেখানেই যতটুকু সময় কথা হয়, কথা বলার মতো অবস্থায় তিনি নেই, তার মধ্যে যতটুকু সময় কথা হয় তার সঙ্গে কথা হলো। কে হিরণ্ময় গোস্বামী মহারাজ, কি কাজ করেন তিনি? ভাগবত প্রবচক হিরণ্ময় গোস্বামী মহারাজ মূলত বিভিন্ন জায়গাতে ভাগবত পাঠ করেন, গীতা পাঠ করেন, রাধারানীর গল্প পড়ে শোনান। গৌড়ীয় বৈষ্ণব সাধু, নিত্যানন্দ পরিবার পরম্পরায় দীক্ষিত তিনি। বিশ্ব বিদ্যাধাম ট্রাস্টের প্রতিষ্ঠাতা। বিদ্যাধামের লক্ষ্য বৈদিক শিক্ষার প্রচার এবং গো সেবা। বৃন্দাবনের স্বনামধন্য বিনোদ বাবার স্নেহধন্য। ভাগবত প্রবচনের ফলে জনপ্রিয়তাও পান তিনি। চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে সরব হয়েছিলেন এই হিরণ্ময় গোস্বামী মহারাজ। বাকি আর যে সমস্ত সাধু সন্তরা রাস্তায় নেমেছিলেন, উনিও রাস্তায় নেমেছিলেন। পশ্চিমবঙ্গে হিন্দু অধিকার নিয়েও তিনি সরব হয়েছিলেন। হিরণ্ময় গোস্বামী মহারাজ আদিনাতে গিয়েছিলেন একসময়, আদিনা মসজিদে। আদিনায় গিয়ে তিনি প্রণাম করেছিলেন এবং সেই সময়তে পুলিশ তাকে বারণ করেছিল, সেই ভিডিও সেই সময় ভাইরাল হয়েছিল, যে কেন আদিনা এসে আপনি প্রণাম করছেন। এর আগে শিলিগুড়িতেও হামলার শিকার হন এবং এই নিয়ে তার এই সোজা কথা, কড়া প্রতিবাদের জন্য এই নিয়ে প্রায় 4 থেকে 5 বার তার উপর ছোট বড় হামলার ঘটনা ঘটেছে। তারপরও অদ্ভুত রকমভাবে নির্বিকার প্রশাসন। শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি বলছেন একবার শোনাবো। এই রাজ্যে হিরণ্ময় প্রভুরা আক্রান্ত হন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের মঞ্চ থেকে বলেন দাসপুর পিএসএ এফআইআর হয়েছে, নো অ্যারেস্ট, নো অ্যারেস্ট, নো অ্যারেস্ট। মোতাবাড়িতে 21 জন হিন্দু অ্যারেস্ট। মোতাবাড়িতে 21 এখানে আপনি পোস্ট করুন না কোনো ঘটনার প্রতিবাদ করে। আপনার বাড়িতে পোস্ট শুধু নয়, শেয়ার লাইক করলেও পুলিশ চলে যাচ্ছে। শেয়ার লাইক, তারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন, গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার দরকার নেই। তারা এখানে আসুন আমার সামনে। গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার আমার অধিকার, জন্মগত অধিকার, সনাতনী হওয়া অধিকার। এটা ভারতবর্ষের মাটিতে এটা আমার অধিকার। গোমাতা কি, ভারত মাতা কি, বন্দে। কে বলেছে এই কথাটা? কে বলেছেন এটা? কে বললেন? কার এমন ক্ষমতা? কমিটির কে এটা বললেন? আমি চাই আপনারা ক্ষমা চাইবেন। গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার অধিকার নাই। আপনারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন। কিন্তু রাষ্ট্র ভাবনা, দেশ ভাবনা সকলের হৃদয়ে পরিপূর্ণ করতে চায় এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছেন আপনারা। বলো না ও রাধে রাধে। শেষ যে বক্তব্য শোনালাম, আমি কিছু আগে বলছিলাম যে হিরণ্ময় গোস্বামী মহারাজ নিয়ে কথা বলছিলাম, শেষ যে বক্তব্য শোনালাম সেটা শুভেন্দু অধিকারী টুইট করে একটি তার ভাগবত পাঠের মাঝখানে ঘটা একটা ঘটনাকে কেন্দ্র করে একটা অংশ পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী। আজ থেকে ঠিক মাস 2 আগে কলকাতার বেলেঘাটা অঞ্চলে তিনি এসেছিলেন ভাগবত পাঠের অনুষ্ঠান করার জন্য এবং সেই সময়তে কোনো একজন কমিটির লোক তাকে একটা চিরকুট, যেরকম আমরা অনেক সময় চিরকুট পাঠাই না, আমরা কাগজে মুড়ে একটা চিরকুট, তাকে কাগজ ভাঁজ করে একটা চিরকুট তার হাতে ধরিয়ে দিয়েছিলেন কমিটির তরফ থেকে, যেখানে লেখা ছিল যে মহারাজ এখানে ভারত মাতা কি জয়, গো মাতার জয়, এ ধরনের কথা কিছু বলবেন না। তারপর তিনি কি প্রতিক্রিয়া দিয়েছিলেন সেইটা আমি শোনালাম কিছুক্ষণ আগে। একজন সাধু সন্তকেও পর্যন্ত নিয়ন্ত্রণ করতে চাইছে রাজ্যের সরকার। রক্তাক্ত হওয়ার পর এখনো পর্যন্ত এফআইআর কপি তার লোকজনের কাছে, তার শিষ্যদের কাছে পৌঁছলো না, হাত পর্যন্ত পৌঁছলো না। এই ঘটনার পরে এখন 48 ঘন্টা কাটতে চলেছে, এখনো পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করতে পারলো না তৃণমূল সরকারের পুলিশ। তাহলে কি ধরে নেব? কি চাইছেন মাননীয়া? তিনি মঞ্চে সদ্য প্রেস কনফারেন্স শেষ করে তিনি বললেন যে রাম নবমীর শুভেচ্ছা তিনি জানাতে ভুলে গেলেন। তিনি বললেন যে রামনবমী পালন করতে হলে অকাল বোধন শরৎকালে তখন পালন করা উচিত, এখন পালন করার কি দরকার আছে?
আমি জানি না যে আসলে সত্যি সত্যি কি সমস্যা হচ্ছে, পদ্মে সমস্যা, পদ্মলোচনে সমস্যা, নাকি আসলে হিন্দু ধর্মের সমস্যা, কোনটা? যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমি এক এক করে আলাপ করে নেবো। আমার সঙ্গে রয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী মহারাজ, গতকাল উনি ছিলেন আমার সঙ্গে স্টুডিও থেকে। আজকে রয়েছেন দণ্ডেস্বামী শঙ্করাচার্য পরম্পরা স্বামী রামানন্দ তীর্থ। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্করদেব পণ্ডা এবং আইনজীবী এবং শাসক দলের পক্ষে যিনি বলেন মণিশঙ্কর চ্যাটার্জি। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আমি কিছুক্ষণ আগে মণিশঙ্করবাবু আপনাকে দিয়ে শুরু করবো। কিছুক্ষণ আগে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স শুনছিলাম নবান্ন থেকে। তিনি মোটামুটি অন্নপূর্ণা পুজো থেকে বা বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো থেকে শুরু করে মোটামুটি পৌঁছে গিয়েছেন বড়দিন, যিশু পুজো, বড়দিনের শুভেচ্ছা পর্যন্ত লম্বা টানা যত রকমের শুভেচ্ছা জানানো সম্ভব হয় সবকিছুতে একসঙ্গে জানিয়ে দিয়েছেন তিনি। আজকে কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে প্রেস কনফারেন্স করলেন, শুধুমাত্র বাদ রাখলেন রাম নবমী। আমি বুঝতে পারলাম না, রাম নবমী মুখে আনাটাও তার কাছে এখন সমস্যার হয়ে গেছে, অসুবিধার হয়ে গেছে। আর তারপর তিনি আরো একটা মারাত্মক কথা বলে আমি শুরুতেই শোনালাম, তিনি বললেন যে শরৎকালে অকাল বোধন করে তখনও তো রামনবমী পালন করা যায়। মানে এটা কি উনি ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে বলছেন নাকি না জেনে বলছেন, কোনটা বলছেন? উনি ইতিহাস মনে করাচ্ছেন আমাদেরকে। ওনার সবকিছু বিষয়ে ওনার বয়ান রয়েছে, ওনার তথ্য রয়েছে, ওনার নিজস্ব লজিক রয়েছে, কিন্তু সেই লজিকগুলো ঠিক না ভুল, ইচ্ছাকৃতভাবে এটা অন্য কোনো ক্ষেত্রে, অন্য কোনো ধর্ম সম্পর্কে এরকম অনায়াসে যা খুশি তাই বলা যায়, নাকি শুধুমাত্র এক্ষেত্রে এ রাজ্যের ক্ষেত্রে সফট টার্গেট হয়ে যাচ্ছে হিন্দুরাই একমাত্র? না, ইউনিটি অফ ডাইভার্সিটি বা সমস্ত ধর্মের কে সম্মান দেওয়া, এটা কিন্তু আমাদের সাংবিধানিক স্বীকৃতি। আর্টিকেল 25, 26, 30 পর্যন্ত যদি পড়ে যায় তাহলে সমস্ত ধর্মকে, সব রিলিজিয়ানকে সমানভাবে মানে অ্যাকসেপ্ট করা বা সম্মান দেওয়া, এটা কিন্তু সংবিধান স্বীকৃতি। সমস্ত ধর্মের মধ্যে তো হিন্দুও পড়ে। এই তো শুরু হয়ে গেল শঙ্কু, এই তো শুরু হয়ে গেল। শঙ্কুদেব প্লিজ, আমার বক্তব্য সেটা কি রাজ্যের ক্ষেত্রে হচ্ছে? আমি বলছি তো আমরা কি দেশের বাইরে? এইবার আমি বলছি যে আমরা একটা সবকিছুর মধ্যে তো ভালো খারাপ দিক আছে। আমরা যেমন বিজেপি আসার পরের থেকে যে এই যে কমিউনাল বা হিন্দু মুসলমান যে ভাবছি ধর্ম যে কথা হচ্ছে, সেখান থেকে আমরা কিন্তু একটা মানে অন্য দিক পেয়েছি, জানতে পেরেছি। সেটা হচ্ছে না বলতে দিলে তাহলে ডাকার কি দরকার? রামনবমী তার মানে শুধুমাত্র বিজেপিরা করে না। না, আমি বলছি যে আমরা ছোটবেলা থেকে আপনিও স্বীকার করুন বা না করুন, ছোটবেলা থেকে আপনি কতদিন রামনবমী নিয়ে এত উত্তেজনা দেখেছিলেন ছোটবেলা থেকে? না, আপনি দেখেছিলেন কি? তাহলে এই কালচারটা তো আমি দেখেছি ছোটবেলা থেকে। আমি ছোটবেলায় আমাদের বাড়িতে বাসন্তী পুজো হয়, বাসন্তী পুজোয় গ্রামের বাড়ি চলে যাই, এবারেও চলে যাবো। আমরা ছোটবেলা থেকে বাসন্তী পুজো করি। রামনবমী থেকে আমরা সাম্প্রতিককালে আমরা এটা জানতাম না। আমি বলছি একটা দিক আমরা পেয়েছি, হিন্দু মুসলমান করে আমরা দেখেছি যে অনেকগুলো ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে। বিজেপি করছে। আপনি রাম রহিম বলছেন, এখানে তো রাম রহিম ছাড়া আরো অনেক ধর্ম আছে, সেই ক্যাপশনটা দিচ্ছেন না। আমি বলছি আপনি যে ক্যাপশন দিচ্ছেন বিজেপি কোথায় করেছে? আমি আপনারা তো পদ্ম বললেন, কোন ধর্ম, রাম, কোন মুখ্যমন্ত্রী, অযোধ্যা, আমাদের রাজ্যে নির্দিষ্ট ধর্মকে গঙ্গা ধর্ম বলেছে। আপনি আমাকে एग्जांपल দিন। আপনারা যে ক্যাপশন দিচ্ছেন রাম রহিম বলছেন, এখানে কি গুরু নানককে বলতে আসছেন? বলছেন না তো। বৌদ্ধকে বলতে আসছেন, বৌদ্ধকে বলছেন না তো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনারা তো করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনারাও তো তিনি গঙ্গা ধর্ম কাকে বললেন? আপনারা না উনি সবাইকে বলেছেন গঙ্গা ধর্ম সবাইকে বলেছেন, জিসাস ক্রাইস্ট বলেছেন, গঙ্গা ধর্ম কাকে বলেছেন? তার মানে আমি বলছি উনি গঙ্গা ধর্মটা কাকে বললেন? গান্ধা ধর্ম উনি বলেননি, আপনারা বলেছেন স্পেসিফিক করলে হবে না। আপনি অনেক সময় ভুল বলেন, আমি অনেক সময় মানে ভুল বলেন, আমি যা শুনি তাই বলি। অনেক এবিসিডি করে দেখিয়ে দিতে পারি। ভুল বলে আপনাদের ব্যাধি, আমাদের নয়। এটা হয়, এটা মানুষের ইন্টেনশনটা দেখতে হবে। আমি একটা ইংলিশ প্রনাউন্সিয়েশন না, আমি একটা আমার মোটিভটা দেখতে হবে, মেইন সিরিয়া দেখতে হবে। ফলে আমি বলছি যে আপনি মমতা ব্যানার্জি কি বললো না বললো, আপনারা বা আমরা যারা এখানে বসে আছি আমাদের সবার উচিত কি যে সর্বধর্মকে সমান
সম্মান গুরুত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললো না বললো? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার। হিন্দুদের মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই হিন্দুদের পুরো ব্যাপারটাকে এই রাজ্যে বিজেপি নিয়ে নিছে, সেটা কে বলেছে? হিন্দু মানে বিজেপি মানে হিন্দুর কথা বলবে, আর কেউ বলবে না। প্রত্যেকটা লোকের বলার অধিকার আছে হিন্দু ধর্ম সম্পর্কে। হিন্দু ধর্ম সম্পর্কে প্রত্যেকটা লোকের বলার অধিকার আছে। সব ধর্ম নিয়ে সবারই বলার অধিকার আছে। শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে দাসখত দেওয়া হয়নি বা বিজেপিকে দাসখত দেওয়া হয়নি, তারা শুধু হিন্দু ভাবে। একটা সাধু যদি আক্রান্ত হয় আমরা সবাই নিন্দা করব, এবং সেটা এরকম হবে না যে কোনো মুসলমান এখানে নিন্দা করেছে। নিশ্চয় করব। কে করেছে? বিজেপি বিধায়ক বলেছে ব্যক্তিগত আক্রমণ হয়েছে। এখানে কোনো রিলিজিয়ান বা কোনো মোটিভেটেড নিয়ে তাকে আক্রমণ করা হয়নি। সাধুদের কোনো অতীতে সাধুদের কি ছিল? স্পিরিচুয়াল এডুকেশন, স্পিরিচুয়াল কালচার। এখন সাধুরা পলিটিক্স করবে। পলিটিক্স করলে পলিটিক্সের পেরিফেরির মধ্যে অ্যাম্বিট অফ দ্য পলিটিক্স আসতে হবে। গালমন্দ শুনতে হবে, আক্রান্ত হতে হবে যে আমরা পলিটিক্স না হয়। ফলে সাধুদেরকে যতদিন সাধুরা সাধুরা থাকবে ঠিক সম্মান পাবে, সম্মান পেত, এবং তারা সেখানে স্পিরিচুয়াল এডুকেশন করাতো, স্পিরিচুয়াল কালচার করাতো। সাধুরা যদি পলিটিক্স করতে আসে, উস্কানিমূলক কথাবার্তা বললে এইরকম তাদের এটা কোনো সরকার থেকে তো আক্রান্ত হয়নি। এখন কি আপনি ইনভেস্টিগেশন করুন, তিনি কাকে আক্রান্ত করেছেন, কাকে আক্রান্ত করে ইনভেস্টিগেশন করে পাবেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পেরেছি। আমাকে যদি আপনি সাধুর মতো আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী বলেন রমজান মাসে, রমজান মাসে উনি বলেন রমজান মাসে কেউ ফল খায়, হিংসা করে না, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন। আমি আজকে ভারতবর্ষে সাধুদের উপর বিশ্বাসটা হারিয়ে গেছে। কতজন সাধুর কত বিপুল সম্পত্তি, সাধুদের এটা হতে পারে? একটা সাধু তার সম্পত্তি থাকবে, অনেক আছে ভারতবর্ষে। অন্য কোনো সম্প্রদায় নেই, অন্য কোনো সম্প্রদায় নেই, অন্য কোনো সম্প্রদায় নেই। না, আপনি আপনারা হিন্দু বিদ্বেষী, আপনারা হিন্দু বিদ্বেষী, আপনাদের সাধু সন্তদের সমস্যা হচ্ছে। আপনারা ওয়াকফ প্রপার্টি নিয়ে কথা বলতে পারেন না, আপনারা মৌলবীদের নিয়ে কথা বলতে পারেন না। এখানে দাঁড়িয়ে পীরজাদা বলেন যে আমাদেরকে দীঘায় মসজিদ বানিয়ে দিন, পীরজাদা বলেন আমাদের দীঘায় মসজিদ বানিয়ে দিন। আপনারা চুপ করে থাকেন, আপনারা চুপ করে থাকেন, আপনারা হিন্দু বিদ্বেষী হয়ে গেছেন। আপনাদের সমস্যা এটা। আপনাদের মুখ্যমন্ত্রী বলেন যে রমজানের সময় ওরা ফল খায়, ওরা দাঙ্গা করতে পারে না। আপনাদের মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের পীরজাদা বলেন, আপনাদের শুনতে হয়েছে এই জন্য, এর জন্য লজ্জা নেই আপনাদেরকে। এখানে দাঁড়িয়ে পীরজাদা বলে যে দীঘাতে আমাদের 300 কোটি দিয়ে মসজিদ করে দাও, মসজিদ করে দাও। ছেড়ে দিন, ছেড়ে দিন, আরো ভিজুয়াল দেখাবো। ছেড়ে দিন, উস্কানি দেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সুরক্ষা দিতে পারবেন না। সেই সরকারটাকে বুঝতে হবে আমি যেটা করব তার ইমপ্লিকেশন যা হবে, তার জন্য কেউ যদি সুরক্ষা না পায় সেটাও সরকারের ব্যর্থতা। এটা আপনাদের সরকারের ব্যর্থতা। থ্যাংক ইউ সো মাচ। আপনি নিজেদের কথা বলছেন, নিজেদের কথা বলছেন। একজন মুখ্যমন্ত্রী বলেন দাঙ্গা ধর্ম, ওয়াকফ প্রপার্টি আপনি অ্যামেন্ডমেন্ট করুন, চলে যান ঈদের দিন, অ্যামেন্ডমেন্ট করার পরে যদি দাঙ্গা হয়, দাঙ্গাটাকে রুখার দায়িত্ব থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে আসছি, আমি শঙ্কুদেবের কাছে আসবো, এবং অবশ্যই সঞ্জয় শাস্ত্রী এবং স্বামী রামানন্দ তীর্থর কাছেও আসবো। সাধুরা সাধুর মতো থাকবে। এই রাজ্যে পীরজাদা একজন, তিনি বলছেন যে আমাদেরকেও দীঘাতে মসজিদ করে দিতে হবে, 300 কোটি খরচ করে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে ঢুকছেন, চারিদিকে দেওয়াল লিখন পোস্টার রয়েছে, মেয়েরা বোরখার মধ্যে থাকবে, বাইরে বেরোবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে রমজানের সময় ওরা ফল খায়, ওরা হিংসা করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা নির্দিষ্ট শ্রেণী দুধেল গাই। আজ পর্যন্ত কোন মুখ্যমন্ত্রী, এমনকি এ রাজ্যেও নয়, কেউ সংখ্যালঘুদের দুধেল গাই আজ পর্যন্ত বলেনি। আপনারা বলছেন তোষণের কথা, আপনারা বলছেন পক্ষপাতিত্বের কথা, কিছু বলার নেই। শঙ্কুদেবের কাছে আসবো। এখনো পর্যন্ত 48 ঘন্টা হয়ে গেছে। আমি জানি না যে যদি ব্যক্তিগত আক্রমণ থেকেও কেউ কাউকে অ্যাটাক করে, এটা যদি আজকে হিন্দু ধর্ম না হয় অন্য কোনো সম্প্রদায়ের উপর অ্যাটাক হতো, আজকে কি পরিণতি হতো? এবং 48 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত জিরো অ্যারেস্ট। প্রথমেই আমি বলছি কোনো দুষ্কৃতি কিছু করেনি, সরাসরি তৃণমূল কংগ্রেসের লোকজন গিয়ে এই সমস্ত কাণ্ড কারখানা করেছে। তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধিতার যে স্তরে নেমেছে, তাতে সরাসরি গেরুয়া বসনধারী সাধু সন্ত দেখলেই টার্গেট করছে। আপনাদের বললে বিশ্বাস করবেন না, এখন গেরুয়া রং দেখলেই রেগে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস রিয়াক্ট করে দিচ্ছে, মারামারি করতে চলে আসছে, এবং ভেতরে একটা মনস্তত্ব তৈরি হয়েছে এদের যে গেরুয়া মানেই হচ্ছে বিরোধিতা করো, মারো, আক্রমণ করো। আমি সরাসরি জানতে চাইছি যে মেদিনীপুরের মতো জায়গা, সেই মেদিনীপুরের মতো জায়গায় দাসপুরে যে জায়গায় উনি থাকেন, আমি আপনাদের বলছি আপনারা খবর নিয়ে দেখবেন, তার পাশেই হচ্ছে কেশপুর।
এই যে কেশপুরের নির্বাচন হয় 70,000 ভোটে লিড রাখে তৃণমূল কংগ্রেস, পুরোটা একটা 30% ভোটের দিকে তাকিয়ে ভারতীয়দের মতো ক্যান্ডিডেটদের ওখানে মেরে বের করে দেয়, ঢুকতে দেয় না। এবং তাদের যেহেতু দুধ দেয়, তাই তাদের দুধের জন্য তাদের লাথি সহ্য করে এই সরকার। আমি শুধু একটাই কথা বলতে চাই, আজকে আপনাকে চমকাচ্ছে তো, আর কদিন পর যিনি এত ওকালতি করছেন ওদের হয়ে শুনে রাখুন, কদিন পর আপনার ঘাড়ে চেপে বসবে এই ফ্র্যাঙ্কেস্টাইন। সেদিন বলবে যে আপনাকে মানব না, আপনাকে মুখ্যমন্ত্রী হিসেবে মানব না। আপনি ভবিষ্যৎ প্রজন্ম, পশ্চিম বাংলায় যারা রাজনীতি করছেন তাদের জন্য একটা ভয়ঙ্কর ইলেকট্রাল কলেজ জেনারেট করে দিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস। আজকে যাদেরকে উৎসাহিত করছেন, আমি আজকে বাধ্য হচ্ছে আপনার চ্যানেলে বলতে যে পশ্চিমবঙ্গের সরকার আর বাংলাদেশের ইউনূসের সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। দুটো সরকারি হিন্দু বিরোধী, দুটো সরকারি সাধুদেরকে আক্রমণ করে, দুটো সরকারি সাধুদের প্রোটেকশন দিতে ব্যর্থ, দুটো সরকারি সাধুদেরকে ন্যায় জাস্টিস দিতে ব্যর্থ। আমার প্রশ্ন, আমার তো প্রশ্ন শঙ্কুদেব, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঈদের মঞ্চে যান, ঈদের মঞ্চে গিয়ে তিনি রাজনীতি করেন, তিনি ঈদের মঞ্চ থেকে বলেন গান্দা ধর্ম, হ্যাঁ তার ডেফিনেশন ক্লিয়ার হয় না, কেউ দিশে দিতে পারেন না। তিনি ইফতারে যান, তার সময় কখনো আজ অবধি হয়নি চাকরি প্রার্থীদের মঞ্চে গিয়ে দেখা করার। যে রাজ্যে চাকরি নিয়ে, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে কোনো আলোচনা হয় না, শিল্প নিয়ে কথা হয় না, সেই রাজ্যে তোষণ ছাড়া তো কোনো উপায় নেই গদি বাঁচানোর। শুনুন, আজকে উনি যে তোষণ ছাড়া তো কোনো উপায় নেই। কেউ বারণ করেছে? এক সেকেন্ড, শুভেন্দু অধিকারী গেছেন হিরণময় মহারাজের সঙ্গে দেখা করতে, আরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বারণ করেছে নাকি? উনি জানেন না। কে বারণ করেছে ওনাকে যেতে? একটা ফোন করে খবর নেন। কে বারণ করেছে ওনাকে যেতে? উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন সাধু, ওনাকে তো ভারত সেবাশ্রম সংঘ একসময় আশীর্বাদ করেছিলেন, যেতে বারণ কে করেছে? কোন সন্ন্যাসী, কোন মহারাজ? এখানে বসে আছেন সঞ্জয় শাস্ত্রী, এখানে বসে আছেন রামানন্দ তীর্থ, আপনারা কখনো বারণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আসবেন না? যেতেই হবে, সেটা কোথায় আছে? যেতেই হবে ইফতারে, যেতেই হবে ইফতারে। থ্যাংক ইউ সো মাচ। যেতেই হবে ইফতারে, যেতেই হবে ইফতারে, ওকে বোঝাতে বোঝানো, যেতেই হবে সাধুকে বোঝানো, ঠিক বলেছেন, সাধুর মতো আচরণ করো, তবে আমি যাব। ঠিক বলেছেন, সাধুর আচরণ আপনার থেকে শিখতে হবে না, সাধুর মতো আচরণ করলে তবেই আপনার কাছে যাব। আপনি সাধুর মতো আচরণ না করেন হবে না। সাধুর মতো আচরণ নয়, নয়, নিশ্চয় নয়, মাতার জয় বলো। সাধুর মতো আচরণ অনেক কথা বলেছেন, অসাধুদের মতো আচরণ। আপনারা ভারত বিরোধী বসাই, আমি দায়িত্ব নিয়ে বলছি, যাবে না, আপনাদেরকে জ্ঞান করা উচিত। দেশে বসে দেশদ্রোহিতা করছেন, সাধু প্রত্যেকটা ধর্মকে সমানভাবে সম্মান দেবে। তিনি একটা ধর্মতে বিশ্বাস করতে পারে, কিন্তু প্রত্যেকটা ধর্মকে সমানভাবে সম্মান করবে। অন্য ধর্মকে অসম্মান করে একটা ধর্মের সম্মান হয় না। অন্য ধর্মকে অসম্মান করে নিজের প্লিজ, আমি অনেক এখানে বসে বসে সেটা করা যায় না, তাই না হলে এই মুহূর্তে বসে বসে দেশের গিনা চুনা বড় বড়, আমার কাছে স্টকের সমস্ত লাইব্রেরিতে আছে, এমনকি পশ্চিমবঙ্গেরও বড় বড় সংখ্যালঘু সম্প্রদায়ের ধ্বজাধারী তাদের ভাষণ আপনাকে শোনাবো। চুপচাপ আপনাকে স্টুডিও থেকে বেরিয়ে যেতে হবে মাথা নিচু করে। আপনিও জানেন সেটা, আপনিও শিক্ষিত মানুষ, আমিও জানি। আপনি বলছেন সাধুর দায়িত্ব কর্তব্য, আপনি জানেন, আমিও জানি দাদা। ব্যক্তিগত ছেড়ে যান, সন্দেশ শাস্ত্রী মহারাজ, সন্দেশ শাস্ত্রী মহারাজ। ভারতবর্ষ এমন একটা দেশ, দোষী করছেন কেন? একটু আগে মণিশঙ্কর বাবু বলছিলেন যে বহুত্বের মধ্যে একত্বের কথা। হ্যাঁ, বহুত্বের মধ্যে একত্ব আমরা খুঁজি, আমাদের শাস্ত্র বলে একম বহুধাজ করতি, একদম ঠিক। কিন্তু মণিশঙ্কর বাবু সাধুদের আচরণ নিয়ে যে প্রশ্ন তুললেন যে সাধু ভারত মাতার জয় বলতে পারবে না, সাধু 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 রাজনীতি করতে পারবেন না। আচ্ছা 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 আচ্ছা, সাধু যদি রাজনীতি করতে না পারে, যদি ইমাম বরকতিরা বলতে পারে अगर ऐसे ही चलते रहा इंशाअल्लाह हम लोग सारे मुसलमान एकत्रित होकर भारत के खिलाफ जिहाद करेंगे, दिदिमणिर कोले यदि तारा दोल खान एक पाते इफ्तार खेते पारेन, बांगलार साधुरा आह्वान देवे जे राष्ट्रहिते भोट करुन, धर्म रक्षार्थे भोट करुन, हिंदुदेर आह्वान दीते तारा बाध्य होच्छे, तारा पथे नामते बाध्य होच्छे। साधुरा एमनी पथे नामे ना, तादेर निजेदेर दिनचर्या जप ध्यान तपस्या অবশ্যই আছে। রাত 3টের থেকে তাদের দিনচর্যা শুরু হয়, খবর নিয়ে দেখবেন। আপনারা ঠান্ডা ঘরে বসে বলছেন সাধু কেন রাজনীতি করবে। আচ্ছা,
একটা দিন ভারতবর্ষে এমন দিন ছিল যেখানে সাধু সন্তের মার্গদর্শনে রাজশক্তি চলেছে, সাধু সন্তের আধ্যাত্মিক গাইডলাইন মেনে ভারতবর্ষের রাজশক্তি চলেছে। এটা হচ্ছে ভারতবর্ষ। সেই ভারতবর্ষে দাঁড়িয়ে আপনি বলছেন সাধু ভারত মাতার জয় বলতে পারবে না, এটা হতে পারে না। এটা তো দেশদ্রোহিতার কথা বল। ভারতবর্ষ এমন একটা দেশ যেই দেশকে আমরা মাতৃ সম্বোধন করি, কেউ ইংল্যান্ড মাতা বলে না, কেউ ব্রিটেন মাতা বলে না, কিন্তু ভারতবর্ষকে আমরা জননী জন্মভূমিশ্চ সদ্গাদপি করিয়সি, আমরা ভারতবর্ষকে জননী পদবাচ্য বলে প্রণাম করি। যার জন্যে ভারতবর্ষ থেকে, এই বাংলা থেকে প্রথম জয়ঘোষ হয়েছিল বন্দে মাতরম সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতরম। ভারতবর্ষের ভারত মাতাকে আমরা মাতৃজ্ঞানে, এবং চণ্ডীতে দেবী বলছেন অহম দুর্গী অহম রাষ্ট্রী, আমি দুর্গা, আমি রাষ্ট্র, আমি দেশ প্রকারান্তরে। তাহলে সেই দেশে দাঁড়িয়ে সাধু সন্তরা যদি ভারত মাতা কি জয় বলে, সেটা খুব সাম্প্রদায়িক হয়ে গেল, সেটা খুব অপরাধের হয়ে গেল। তার জন্য তাকে তার উপর গোস্বামীজি আমার অগ্রজ প্রতিম বড় ভাইয়ের মতো, আমরা বিভিন্ন ধর্মসভায় একটা সাধুর জটায় আঘাত করেছেন আপনারা, একটা সাধুর জটায় আঘাত করছে দুষ্কৃতীরা, পুলিশ নিষ্ক্রিয়, প্রশাসন সাধুই করেছে কিনা আপনি কি করে জানলেন? ইনভেস্টিগেশন হচ্ছে না, পুলিশ ইনভেস্টিগেশন করুন, সেই কথাই তো আমরা বলছি। পুলিশ ইনভেস্টিগেশন কেন করলো না? 48 ঘন্টা পেরিয়ে গেল। এই যদি কোনো দুদল, এই যদি কোনো মোল্লা মৌলানাদের ওপর হতো, এতক্ষণে 5টা ট্রেন জ্বলে যেত, এতক্ষণে 5টা ট্রেন জ্বলে যেত। আপনি তো বহুত্বের কথা বলছিলেন, আপনি বহুত্বের কথা বলছিলেন, কত রকম কথা বলেন, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। কেন থাকবে সবাই একসুরে কেন কথা বলবেন না? একসুরে কথা বলবেন না। ভারত মাতার জন্য মাতা যদি একসুরে কথা বলবেন না। হিন্দু ধর্মের ডেফিনেশন আমরা কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারবো না। এক সেকেন্ড, এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখি। দেখুন, তৃণমূল কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, তৃণমূল কংগ্রেস বলছিলেন মণিশঙ্কর বাবু, এই মুহূর্তে দেখুন কখনো ইফতার নিয়ে, রমজান নিয়ে, ঈদ নিয়ে শোনা যায় না কখনো। বাঁকুড়ায় রামনবমীর মিছিলে পুলিশের আপত্তি, জায়গায় জায়গায় পুলিশকে নামানো হয়েছে। এই পুলিশ কি ধরবে অপরাধী? দুষ্কৃতীকে কি ধরবে পুলিশ? যেই হোক দুষ্কৃতী, তাকে তো ধরা উচিত ছিল। পুলিশের কাজ কি? মিছিলে অনুমতি না দেওয়া। বাঁকুড়ায় রামনবমীর মিছিলে পুলিশের আপত্তি, শালতরায় মিছিলে অনুমতি না দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করা হলো, মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি। কাল এই মামলা শুনানি। শুধু তাই নয়, এর পাশাপাশি হাওড়া থেকেও খবর আসছে আমাদের কাছে, হাওড়াতেও রামনবমীর মিছিলের ক্ষেত্রে নানা রকমের নিষেধাজ্ঞা জারি করলো পুলিশ। বাজানো যাবে না কোনো উচ্চ স্বরে মাইক বা ডিজে। রামনবমীর মিছিল হবে চুপিসারে, ফিসফিস করে চাইছে পুলিশ। এই পুলিশ রাস্তায় সিগন্যালে হেলমেট না থাকলে ধরে, কিন্তু পেজ টুপি থাকলে ধরে না। এই পুলিশ অ্যারেস্ট করবে। আমরা বলছি অ্যারেস্ট করো। কে হিরণময় মহারাজের উপর আত্মঘাতী হামলা চালালো? কারা? পুলিশ অ্যারেস্ট তো করুক অন্তত, যেই হোক, কিন্তু সেটুকুও হলো না। রামানন্দ তীর্থ, প্রথম কথা, ভারতবর্ষ যখন স্বাধীন হয় তো এই সংবিধান, ভারতের সংবিধানকে সাধারণ মানুষ যেমন মেনে নিয়েছে, সাধুরাও মেনে নিয়েছে। তাই সাধুদের যে মৌলিক অধিকার আর 5টা মানুষের মৌলিক অধিকারের থেকে আলাদা নয়। তাই সাধুরা যদি মনে করে যে দেশের শোধনের জন্যে তাদের রাজনীতিতে আসা দরকার আছে, তারা আলবাত আসবে। তার জন্যে কোনো দলের, কোনো মুখপাত্রের বা কোনো ব্যক্তির অনুমতির প্রয়োজন নেই। এবং আমার কথা হচ্ছে, আমাদের অতীত ইতিহাসও তাই করছে। আমাদের শিবাজিকে তৈরি করেছিলেন সমর্থ রামদাস, আজকে চাণক্য তৈরি করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যকে। এটা আমাদের ইতিহাস। যুগে যুগে সাধুরা শাসকের উপর শাসন করেছে। তাই সাধুদের রাজনীতির আশেপাশে দেখলেই অরাজক তত্ত্ব, সুবর্ণকে অরাজক তত্ত্বরা চমকে ওঠে। 2 নম্বর বিষয় আমি বলি, হিন্দু সাধুরা হিন্দু জনমানসের
ডোনেশনের টাকা দিয়ে তারা মঠ মন্দির বানান, সেই মঠ মন্দিরের টাকাগুলো রাষ্ট্রহিতে সবার আগে তাদের সংগঠনগুলোই নেমে আসে। তার উদাহরণ চ্যানেল আর্কাইভগুলো প্রচুর দেখাতে পারবে, আমি এখন বলার কোনো অপেক্ষা রাখে না, ঠিক আছে। আর হিন্দু সাধুরা দুবাইতে গিয়ে ফ্ল্যাট বিল্ডিংও বানায় না। যাই হোক, 3 নম্বর ব্যাপার, উনি বললেন যে শিখ আর বৌদ্ধদের কথা। শিখ বৌদ্ধরা তারা যুগে যুগে সনাতন ধর্মের একটা এক্সটেনশনাল পার্ট, অবিচ্ছেদ্য অঙ্গ। আপনারা যান খালসা পন্থা পড়ুন, আপনারা তো সব জানেন। আপনারা ল থেকে আরম্ভ করে নটিক্যাল মাইলস থেকে আরম্ভ করে নিউরো সায়েন্স, অ্যাস্ট্রোফিজিক্স সব জানেন। আপনারা এটা জানেন না বুদ্ধ দেব হিন্দু ধর্মের একজন অবতার। কেশবধৃতম বুদ্ধ শরীরম জয় জগদীশ। 4 নম্বর কথা, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে দাঁড়িয়ে দুধেল গাইদের যে তোষণ করার পরে সরকারের অবস্থাটা কেমন জানেন? ওই হাওড়াতে দেখেছিলাম জোড়া পায়ে লাথি পুলিশের পেছনে। যদি মনে থাকে, লাঠিটা পুলিশের পেছনে পড়েনি, লাঠিটা পড়েছিল অ্যাকচুয়ালি সরকারের মুখে। তাই আপনারা এই ধরনের দ্বিচারিতা ছাড়ুন, আর সাধুদেরকে আচরণ শেখাতে আসবেন না। কিন্তু লাঠিটা সাধু সন্তদের খেতে সাধুদের আচরণ শেখাতে আসবেন না। আপনি খান ভালো কথা, কিন্তু সাধু সন্তরা সাধুদের যদি সাধু আক্রান্ত হলো, আপনারা টিভি চ্যানেলে কেন সব সাধুদের তো ওখানে যাওয়ার কথা। সাধুরা তো তাদের নিজের নিজের কাজ করছে। আপনাদের শেষ করে নিন, সময় শেষ। ইউনিটি আছে বলে এক সেকেন্ড প্লিজ, রামানন্দ তীর্থকে শেষ করতে দিন, আমাকে একটু বলতে দিন, সময় কম। প্লিজ এক সেকেন্ড শুনুন ফুরফুরা শরীফ নয়, বলছি শুনুন ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এটা ফুরফুরা শরীফ নয়, এটা স্বর্ণালী ফর ইওর কাইন্ড ইনফরমেশন, রামানন্দ তীর্থ প্লিজ শেষ করুন আপনি বক্তব্য। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনি এতগুলো পন্থার কথা বললেন। উনি বল্লভাচার্যের পরম্পরার, আমি অদ্বৈত বেদান্ত শঙ্করাচার্যের পরম্পরার, যার উপর আক্রান্ত হয়েছে তিনি গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার। তদ্যপি আমরা প্রত্যেকে মিলে একসাথে কথা বলছি, আমরা প্রত্যেকে ইউনাইটেডই আছি। আপনারা জানি না কোন দোকানের চশমা কিনে পড়েছেন যে আপনারা ইউনিটিটা দেখতে পাচ্ছেন না, আসলে দেখতে পাচ্ছেন, তাই ভয় পাচ্ছেন। আপনারা অকাল বোধনে থ্যাংক ইউ সো মাচ, সারাদিন কাছে গিয়ে আজকে বলেছে থ্যাংক ইউ সো মাচ। থাকতে যান না, প্রতিবাদের যে মিছিল কথা বলছেন তাদের জন্য থাকবে, তারা অমিত স্যার কাছে গিয়ে বলেছে আপনারা জানেন তারা ওয়াকআপ বিলে থাকতে সাধুরা আক্রান্ত, ওদের ইউনিটির কথা বলছেন তো মিছিলে ওয়াকআপ বিলে অমিত স্যার অফিশিয়ালি বলেছেন থাকবে। অ্যাবসলিউটলি সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করব। তবে শেষ করার আগে বলবো যে নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে হয়তো অনেক কিছু আমাদের জানতে হবে, শুনতে হবে। যেরকম আজকে শুনলাম যে শরৎকালে নাকি রামনবমী পালন করা উচিত। আমি জানি না যার কি জিনিস শুনি শুধুমাত্র হিন্দুদেরই শেখাবেন। তবে শেষ করার আগে এই মুহূর্তে জানিয়ে রাখি যে আমরা আরো এক ধাপ, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এক নতুন ইতিহাসের সামনে দাঁড়াতে চলেছি আমরা। লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল, একটু পরে শুরু হবে ভোটাভুটি। এনডিএর পক্ষে 293 জন সাংসদ, বিরোধী ইন্ডি জোটের 237 জন সাংসদ। ভোটাভুটিতে এমনিতেই এগিয়ে এনডিএ। বিলের পক্ষে বিজেপি 240, টিডিপি 16, জেডিইউ 12, এলজেপি 5, শিবসেনা 7, আপনা দল 1। ওয়াকফ বিলের বিপক্ষে 237। অতএব আর কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণ পরই নতুন ইতিহাসের সাক্ষী থাকতে চলেছি আমরা। আর কিছুক্ষণের পরেই নতুন ভারত, তার অপেক্ষায় আমরা কোথাও অপেক্ষা করে রয়েছি। যদিও বিল হতে একটা সময় লাগবে, কিন্তু নিঃসন্দেহে ওয়াকফের নামে দাদাগিরি, ওয়াকফের নামে এতদিনের যে চূড়ান্ত স্বেচ্ছাচারিতা এতদিন ধরে দেশের বুকের মাটিতে চলে গেছে, আমাদের সম্পত্তি দখল করে, সেই অন্ধকার অধ্যায় শেষ হতে চলেছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল, চানার আসল চা MDH চানা মশলা, আসল মশলা yes MDH। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।